আচ্ছা শিক্ষার্থীরা, আজকে প্রথম তোমাদের ক্লাসের সঙ্গে সংযুক্ত হতে পেরে আমার ভালো লাগছে। আমি প্রথমে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাই। আমি জানি তোমরা এখানে যারা এসেছো সবাই স্কুল থেকে চলে আসছো এবং আজকে প্রথম তোমাদের কলেজ, যদিও আমরা ডিজিটাল বাংলাদেশের সৌজন্যে প্রথম অনলাইন ক্লাস শুরু করছি। তোমরা যে কজন সংযুক্ত আছো, আমার মনে হয় যদি আমার এই ক্লাস তোমাদের দেখার সুযোগ হয়েছে আমি গর্ববোধ করব। যারা সংযুক্ত হয়নি তাদের প্রতি রইল আমার শুভেচ্ছা। তা আমি প্রথমে তোমাদের শুভেচ্ছা স্বাগতম জানাই এবং আমি আমার পরিচয় দিচ্ছি। আমি নাজমুন নাহার, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। আজকে একাদশ শ্রেণী তোমাদের প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান। আমি এই বিষয়ে তোমাদের সঙ্গে আলোকপাত করব। অর্থাৎ পাঠ শিরোনাম মৌলিক অর্থনৈতিক সমস্যা উদ্ভবের কারণ। খুব স্বাভাবিকভাবে অর্থনীতি জানতে হলে আমাদের প্রথমত জানতে হবে অর্থনীতির সংজ্ঞা কী। আমরা চলে যাই তোমাদের যারা নবম এবং দশম শ্রেণীতে অর্থনীতি পড়েছো তাদের হয়তো কিছু বেসিক ধারণা আছে, তবে যারা সায়েন্স থেকে এসেছো, কারণ আমাদের এই ক্লাসে সায়েন্স, আর্টস, কমার্স সব স্টুডেন্টরাই ক্লাস 9-10 পড়ে অর্থনীতি পড়তে পারে। সেজন্য আমি প্রথমত তোমাদের এই মৌলিক সমস্যা উদ্ভবের কারণের আগে অর্থনীতির সংজ্ঞা একটু আলোচনা করতে চাই। অর্থাৎ অর্থনীতির প্রতিশব্দ হচ্ছে ইকোনমিক্স। এই ইকোনমিক্স শব্দটা আসছে কোত্থেকে? ওকোনমিয়া, একটা গ্রিক শব্দ। ওকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে কি? গার্হস্থ্য পরিচালনা। গ্রিক দার্শনিক এরিস্টটল প্রথম বলছেন অর্থনীতিকে গার্হস্থ্য পরিচালনা হিসাবে। পরবর্তীতে আমরা দেখেছি যে অর্থনীতিকে কিন্তু পলিটিক্যাল ইকোনমি বলা হয়, আবার কুইন অফ দ্য সোশ্যাল সায়েন্স বলা হতো। কিন্তু কেন অর্থনীতিকে একটা আলাদা শাস্ত্র হিসাবে ধরা হলো সে বিষয়ে আমরা এখন আলোচনা করব। তোমরা দেখো যে 1776 খ্রিস্টাব্দে অষ্টদশ শতাব্দীর শেষ দিকে অ্যাডাম স্মিথ সর্বপ্রথম অর্থনীতিকে একটা আলাদা শাস্ত্র হিসাবে চিহ্নিত করেন। অ্যাডাম স্মিথের মতে অর্থনীতি হচ্ছে একটা সম্পদের বিজ্ঞান, কারণ মানুষের জীবন আবর্তিত হয় সম্পদকে ঘিরেই। কাজেই সম্পদকে ঘিরেই কিন্তু অর্থনীতি পরিচালিত হয়। এই অ্যাডাম স্মিথ সর্বপ্রথম এই সংজ্ঞাটা অন্যান্য শাস্ত্র থেকে আলাদা করায় অর্থনীতিকে একটা পৃথক শাস্ত্র হিসাবে চিহ্নিত করা হয়। আর সেজন্যই কিন্তু অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতির জনক। আর অ্যাডাম স্মিথের সঙ্গে সঙ্গে ডেভিড রিকার্ডো, জন স্টুয়ার্ট মিল তারাও কিন্তু এই অ্যাডাম স্মিথের সংজ্ঞাকে সমর্থন করেছেন বলে সেই সময় এবং বর্তমান সময় পর্যন্ত তার সংজ্ঞাটি আমাদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা হিসেবে বিবেচিত হয়েছে। আচ্ছা, পরবর্তীতে 1890 সালে এই অ্যাডাম স্মিথকে বলা হয় ক্লাসিক্যাল অর্থনীতি। পরবর্তীতে অধ্যাপক আলফ্রেড মার্শাল 1890 সালে এই অ্যাডাম স্মিথের সংজ্ঞার সমালোচনা করলেন এবং তিনি বললেন যে সম্পদ না, সম্পদের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষ। অর্থাৎ অর্থনীতি মানুষের জীবনের সাধারণ কার্যাবলী আলোচনা করে। এই সাধারণ কার্যাবলী বলতে কি বোঝায়? যে মানুষ কি আয় করবে, কি ব্যয় করবে, এই আলোচনাগুলোই কিন্তু হচ্ছে অর্থনীতির আলোচ্য বিষয়। যেহেতু মার্শাল সম্পদের চেয়ে মানব কল্যাণের উপর বেশি গুরুত্ব আরোপ করছেন, সেই হিসাবে অর্থনীতিকে কিন্তু কল্যাণের বিজ্ঞান বলে অভিহিত করা হয়। মার্শালের সঙ্গে পরবর্তী অর্থনীতিবিদ ক্যানন এবং পিগু কিন্তু তার এই মতামতকে সমর্থন করেন। তার মানে কি এই যে অ্যাডাম স্মিথের সংজ্ঞাটা পরিত্যক্ত হয়েছে? না, আসলে তোমাদের জানতে হবে যে সেই সংজ্ঞাকে, অ্যাডাম স্মিথের সংজ্ঞাকে ধারণ করেই কিন্তু পরবর্তীতে মার্শাল এই অর্থনীতির সংজ্ঞাটা নতুন রূপে সংজ্ঞায়িত করেছেন বলে তার সংজ্ঞাও কিন্তু গ্রহণযোগ্য। এরপরে আসলো নিও ক্লাসিক্যাল অর্থনীতি বিজ্ঞানের মার্শাল, ক্যানন, পিগু। এর পরবর্তীতে আসলেন অধ্যাপক এল রবিন্স। এখন বলা হচ্ছে যে রবিন্স বলছে অর্থনীতি এমন একটা বিজ্ঞান যা অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে নিয়োজিত মানব আচরণকে নিয়ে বা আলোচনা করে। অর্থাৎ আমরা রবিন্সের সংজ্ঞায় দেখছি 3টা গুরুত্বপূর্ণ মৌলিক বৈশিষ্ট্য। আচ্ছা, এই বৈশিষ্ট্য 3টা কি? একটা হচ্ছে অসীম অভাব, একটা হচ্ছে সীমিত সম্পদ, আর একটা হচ্ছে সম্পদের বিকল্প ব্যবহার। আচ্ছা, যেহেতু
এখানে আমরা অর্থনীতির বিষয়গুলো এখন আলোচনা করব। এই যে অসীম অভাব, সসীম সম্পদ, সম্পদের বিকল্প ব্যবহার। তাহলে আমরা অভাব তো জানি, তাই না? অভাব সবারই আছে, কিন্তু অর্থনীতিতে আমাদেরকে অভাবকে পরিষ্কারভাবে আবার বিশ্লেষণ করতে হয়। এটাই হচ্ছে অর্থনীতি। এই যে অভাব, অর্থনীতির সমস্যা প্রথম যখন অসীম অভাব আসলো, অসীম অভাব হচ্ছে কি, মানুষের অভাবের কোনো শেষ নাই। একটা অভাব পূরণ হওয়ার সঙ্গে সঙ্গে আরে একটা অভাব চলে আসে। এই জন্য বলা হয় যে অভাবের কোনো শেষ নাই, এবং মৃত্যু পর্যন্ত মানুষের অভাবের শেষ থাকে না। তাই এই অসীম অভাবকে তিনটা ভাগে ভাগ করা হয়। প্রথমত দেখো যে প্রয়োজনীয় অভাব, তারপরে হচ্ছে আরামদায়ক অভাব, তারপরে হচ্ছে বিলাসজাত দ্রব্যের অভাব। তাই আমরা যদি প্রয়োজনীয় অভাব দেখি, অর্থাৎ একটা মানুষ তার মৌলিক চাহিদা কি, খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, চিকিৎসা, এ তো। তাহলে আমরা যদি, তাহলে প্রথম একজন মানুষ বোধ করে যে তার প্রয়োজনীয় অভাবগুলো মেটানোর জন্য, তো এই প্রয়োজনীয় অভাবগুলো মিটে গেলে কি তার সব অভাব শেষ হয়ে যায়? না, হয় না। তার সঙ্গে সঙ্গে তার আবার অন্য অভাব সামনে চলে আসে, যেগুলোকে আরামপ্রদ অভাব বলা হচ্ছে। অর্থাৎ নিত্য প্রয়োজনীয় অভাবের পরেও আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থানের পরেও আমরা মনে করি যে আমাদের একটা ভালো বাড়ি দরকার, আমাদের একটা ভালো সোফা দরকার, আমাদের একটা ভালো ফার্নিচার দরকার। তাইলে এগুলো আরামের জন্য দরকার। তারপরে হচ্ছে যে বিলাসজাত দ্রব্যের অভাব। তাহলে বিলাসজাত দ্রব্যের অভাব হচ্ছে কি, দামি অলংকার, গাড়ি বাড়ি, এগুলো হচ্ছে মানুষের মর্যাদা বৃদ্ধি করে। তোমরা এই যে তিনটা ছবি দেখছো এখানে, এই যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অভাব দেওয়া আছে, এই যে এখানে দেখো একটা দামি গাড়ি দেওয়া আছে, বিলাসবহুল বাড়ি আছে। এগুলো কিন্তু সবাই মানুষের কর্ম প্রচেষ্টা। মানুষ কিন্তু এগুলো পূরণ করার জন্য প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। আর এই সমস্যাগুলো, এরপরে দেখো যে আমাদের সম্পদের বিকল্প ব্যবহার। অর্থাৎ আমরা অভাব অভাব বলে যদি চিৎকার করি তাহলে তো হবে না। অভাবগুলোকে আমাদের সম্পদ দিয়ে পূরণ করতে হবে। তার কারণ হচ্ছে আমাদের সম্পদ সীমিত, প্রকৃতি আমাদের অভাব অসীম বলেই কিন্তু সম্পদ প্রকৃতিতে সীমাবদ্ধ, এটা পূরণ করা সম্ভব হয় না। আমাদের সম্পদের বিকল্প ব্যবহার আছে। অর্থাৎ আমাদের একখণ্ড, ধরো আমাদের একখণ্ড জমি আছে, জমিটাতে আমরা একটা বাড়ি নির্মাণ করতে পারি, সেখানে আমরা ধান চাষ করতে পারি, আলু চাষ করতে পারি, আবার সেখানে একটা আমরা কারখানাও তৈরি করতে পারি। তাহলে আমাদের সম্পদটাকে আমরা বিভিন্নভাবে ইউটিলাইজ করতে পারি। এটাকে বলা হচ্ছে তোমাদের সীমিত সম্পদের বিকল্প ব্যবহার। এখন আমরা এই যে আমাদের জীবন ধারণের জন্য যে অভাবগুলো দেখলাম, এই আমাদের এখান থেকে অর্থনৈতিক সমস্যার যে প্রকৃতি বিশ্লেষণ যদি করি, তাহলে দুটো জিনিস আমাদের সামনে এসে যায়। একটা হচ্ছে দুষ্প্রাপ্যতা, আর একটা হচ্ছে নির্বাচন। অর্থাৎ সম্পদের স্বল্পতাকেই কিন্তু বলা হয় দুষ্প্রাপ্যতা। সম্পদ সীমাবদ্ধ, প্রকৃতিগত কারণেই সম্পদ সীমাবদ্ধ, এবং মানুষের অভাব অসীম। অসীম বলেই কিন্তু আমাদের এই, যদিও আমরা বলি যে দুষ্প্রাপ্য, এই শব্দগুলো আসলে অর্থনীতির ভাষায়, অর্থনীতির ছাত্র হিসেবে তোমাদের একটু কঠিন লাগবে। এই জন্য তোমাদেরকে প্রথম থেকে একটু এগুলো রপ্ত করতে হবে। দুষ্প্রাপ্য, অপ্রতুলতা, তারপরে তোমার অপ্রাচুর্যতা, এই ধরনের শব্দগুলো বারবার আসবে, এবং এগুলোকে তোমাদের রপ্ত করা দরকার। তাহলে আমরা দেখি যে এই প্রয়োজনীয় সম্পদের যে অভাব, সেটাকেই অর্থনীতিতে বলা হয় দুষ্প্রাপ্যতা। তারপরে আসতেছে কি নির্বাচন। নির্বাচন এটা কি? নির্বাচন কিন্তু এটা হচ্ছে চয়েস, অর্থাৎ পছন্দ। আমরা এই যে এত অভাব আছে, আমরা কি করব? এই দুষ্প্রাপ্যতা থেকেই কিন্তু আমাদেরকে এই নির্বাচন করতে হবে এই অভাবটা। কারণ মানব জীবনের সম্পদ সীমিত বলেই আমাদেরকে এই অভাব নির্বাচন করতে হয়। তাহলে এই নির্বাচনটাকে আবার আমাদেরকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অভাবের গুরুত্ব বা প্রয়োজনীয়তা, একটা হচ্ছে সম্পদের উত্তম বা দক্ষ ব্যবহার। আচ্ছা, তাহলে আমরা দেখবো যে আমাদের অভাবের গুরুত্ব নির্বাচনটা আমরা কিভাবে করব। তার কারণ হচ্ছে যে আমার কোন অভাবটা আমি আগে পূরণ করব, সেটা আমাকে যার অভাব তাকেই নির্বাচন করতে হবে। কাজে দেখা যাবে আমরা অপেক্ষাকৃত যে অভাবটা বেশি গুরুত্বপূর্ণ সেটা পূরণ করব, তারপরে আমরা কম অভাবটা পূরণ করার চেষ্টা করব। মনে করো যে তোমরা ছাত্র, তোমাদের এখন একটা সাইকেল দরকার, একটা মোবাইল দরকার, কিন্তু তোমার কাছে আছে 5,000 টাকা। তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে। অতএব তোমাকে এই অভাবের গুরুত্বটা নির্ভর করে, প্রয়োজনীয়তাটা অনুভব করে তোমার কিন্তু একসঙ্গে তুমি দুটো অভাব পূরণ করতে পারবে না। তোমার যেটা প্রয়োজন আগে তোমাকে সেই গুরুত্বটা
নির্বাচন করতে হবে। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে সম্পদের উত্তম বা দক্ষ ব্যবহার। অর্থাৎ আমরা এক খণ্ড জমিতে এই যে কোনো কিছু চাষ করতে যাব, আমরা আলু করব না গম করব না কারখানা নির্মাণ করব, আমাদের দক্ষভাবে সেটা, অর্থাৎ সেটা যেন দক্ষতা অর্জন করতে পারে, অর্থাৎ যে দ্রব্যটাই আমরা উৎপাদন করি না কেন আমাদের তৃপ্তি যেন সর্বাধিক পর্যায়ে থাকে, তাহলেই সেটাকে আমরা বলবো যে সম্পদের দক্ষ ব্যবহার। আচ্ছা শিক্ষার্থীরা, এখন তোমাদের প্রশ্ন যেটা আসবে, হ্যাঁ, প্রশ্নগুলো যেখানে আসবে, অর্থাৎ আমরা বলতে পারি যে এই যে সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার বাছাইয়ের প্রক্রিয়াটা কি হলো, এখানে 4টা দেওয়া আছে। হ্যাঁ, দুষ্প্রাপ্যতা, নির্বাচন, উৎপাদন এবং মৌলিক সমস্যা। তাহলে তোমাদের ভিতর থেকে, যেহেতু অনলাইন ক্লাসের ভিতরে আমি সরাসরি তো তোমাদের প্রশ্ন করতে পারছি না, তাহলে তোমাদের এই বোঝানোর পরে তোমরা হয়তো বুঝতে পারবা যে এই প্রশ্নটার উত্তর কী হতে পারে। খুব স্বাভাবিকভাবে সম্পদের দক্ষ ব্যবহারের জন্য অভাবের অগ্রাধিকার বাছাই হবে নির্বাচন। দ্বিতীয়ত আসো যে অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান। এটা কে বলছে? আমরা প্রথমেই বলছি যে অর্থনীতির জনক হচ্ছে অ্যাডাম স্মিথ। আগে উনি সম্পদের উপর গুরুত্ব আরোপ করছে। কাজে দেখা যাচ্ছে বেনহাম, কার্ল মার্কস, অ্যাডাম স্মিথ এবং এল রবিন্স। তাইলে এখানে আসলো অ্যাডাম স্মিথ। তৃতীয়ত আমরা বলছি যে অর্থনীতির যে মৌলিক সমস্যাগুলা প্রথমত আসে সেটা হচ্ছে কি তোমার নির্বাচনের সমস্যা এবং স্বল্পতার সমস্যা। তো এই অর্থনীতির যমজ সমস্যাটা, তাহলে এখানে কি হচ্ছে, একটা দেওয়া আছে ক নম্বরে দুষ্প্রাপ্যতা ও নির্বাচন, দুষ্প্রাপ্যতা ও সীমাবদ্ধতা, অসীমতা ও নির্বাচন, স্বল্পতা ও প্রতিদ্বন্দ্বিতা। খুব সহজে বলা যায় দুষ্প্রাপ্যতা ও নির্বাচন। তাহলে এই তোমাদের যদি তোমরা বই কিনে থাকো, তোমরা বই প্রথমে খুলে দেখবা, না কিনে থাকলে তোমরা বইগুলো কিনে নিবা এবং তোমরা এই দুষ্প্রাপ্যতা, নির্বাচনের অর্থনৈতিক ধারণা, এগুলো সম্পর্কে তোমরা বই থেকে পড়ে নিবা। যতটুকু পারো তোমরা আয়ত্ত করার চেষ্টা করবা এবং তোমাদের সবাইকে সুস্থ থাকার জন্য, আমি সুস্থ থাকো এই দোয়া করি। ধন্যবাদ।